সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো ঠোঁটকাটা এবং তালুকাটা রোগীর চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সাজ্জাদ খন্দকার, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রজেক্ট ডিরেক্টর বগুড়া ও দিনাজপুর, স্মাইল ট্রেন ক্লেফট প্রজেক্ট ইন বাংলাদেশ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, ঠোঁটকাটা এবং তালুকাটা এই রোগীগুলোর কথা আমরা কম বেশি খুব শুনে থাকি। স্যার, এই যে ঠোঁটকাটা এবং তালুকাটা, এটি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ঠোঁটকাটা তালুকাটা তো এমনি কেটে যেতে পারে, তাই না? মানে অ্যাক্সিডেন্ট হয়, এটাকে আমরা বলবো জন্মগত ঠোঁটকাটা তালুকাটা। এটা হচ্ছে জন্মগত একটা অসুখ। তা আমাদের দেশে বাচ্চাদের যত জন্মগত রোগ আছে তার মধ্যে সবচেয়ে টপে হচ্ছে এই ঠোঁটকাটা তালুকাটা। আমাদের দেশে প্রতি 500 থেকে 800 জন বাচ্চা জন্ম নিলে তার একটা করে বাচ্চা ঠোঁটকাটা তালুকাটা হয়। এবং আমরা এভাবে দেখেছি যে আমাদের এই পর্যন্ত মানে একটা, বা আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে প্রতি বছরে আমাদের দেশে 5 থেকে 6 হাজার বাচ্চা এই ঠোঁটকাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করতেছে। এবং আমরা এটার অপারেশন করে এই বাচ্চাদেরকে সেটেল করার চেষ্টা করার পরও এখনো 1.5 থেকে 2 লাখ বাচ্চা অপারেশনের অপেক্ষায় পেন্ডিং হয়ে আছে। এই যে আপনি যে বলছেন এত যে সংখ্যা এরকম, স্যার এর পেছনে কারণ কি? আচ্ছা, এই সংখ্যাটার পিছনে কারণ হচ্ছে যে এই যে বাচ্চাগুলোর এই রোগে জন্মগ্রহণ করে, আমরা যদি একটু ওভারভিউ করি সবগুলো, দেখব এরা অধিকাংশ বাচ্চাই কিন্তু গ্রামের এবং একটু দরিদ্র পরিবার থেকে আসে। মানে ইকোনমিক্যালি নট ওয়েল টু ডু, তাদের এরকম পরিবার থেকে তারা আসে। এবং এদের মধ্যে কিছু জিনিস কাজ করে, যে ইগনোরেন্সি অ্যান্ড ইলিটারেসি। যেমন ধরেন, ওদের ধারণা যে এটা অপারেশন হয় না, এটা ওরা বুঝতে পারে না, এটা মোটিভেটেড না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওরা হয়তো জানে না এটা সম্পর্কে, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ওদের একটা সুপারস্টিশন কাজ করে, যেরকম যে এটা একটা জন্মগত রোগ, এটা আল্লাহ প্রদত্ত, এটা নিয়ে যদি আমরা অপারেশন করি তাতে ক্ষতি হবে, এটা ভালো হবে না। এই জিনিসগুলোর জন্য ওদের থেকে যে ওরা মোটিভেশনটা একটু ল্যাকিং থেকে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা যেহেতু গরিব, এদের তো মানে ডাক্তার দেখানো আসা, এদের খরচও ওরা বেয়ার করতে পারে না। আরেকটা হচ্ছে যে আমাদের মানে স্কোপ অফ সার্জারি, এটা করতে গেলে তো এর এক্সপার্টাইজ লাগবে। অ্যাকচুয়ালি মেইনলি এই অপারেশন আমি যখন অনেক আগে দেখেছি যে অর্থোপেডিক সার্জনও করতো এক সময়, এবং জেনারেল সার্জনও করতো, এবং মানে পেডিয়াট্রিক সার্জনও করতো। যাই হোক, যারাই করুক, এখন এটা মেইনলি করে প্লাস্টিক সার্জনরা, তারা বেশি পারফেকশনিস্ট। এবং এইটার অনেক মানে এটার সিভিয়ারিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই সব সিভিয়ারিটির জন্য পারফেক্ট ওয়েতে অপারেশনের জন্য প্লাস্টিক সার্জন এবং এর একটা গ্রুপ কাজ করে। এটা প্লাস্টিক সার্জনরা অপারেশন করে, তার মধ্যে একটা গ্রুপ থাকে যে তার সঙ্গে আরো হেল্পিং হ্যান্ড কিছু থাকে। তো এই জন্য এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে। আমাদের দেশে 1500 প্লাস্টিক সার্জন দরকার, আমরা তো এই পর্যন্ত 200 প্লাস্টিক সার্জনের মতন আমরা পেয়েছি। তো সুতরাং এক্সপার্টাইজ ম্যান পাওয়ার এটারও একটা আছে। আর সরকারি লেভেলে এই অপারেশনটার একটু লিমিটেশন আছে, আমরা ওইভাবে পারি না। এখন একটা হাসপাতালে এত বেশি অন্যান্য রোগী, ট্রমা, ক্যান্সার, এই রোগীগুলো দিয়ে এত বেশি সয়লাভ, বার্ন, সেখানে এই অপারেশনগুলো আর রোগীরাও মানে ইন্টারেস্টেড না, ওই মেডিকেল হাসপাতালে যেতে চায় না। এই জন্য এই লকজামটা থেকে যাচ্ছে। স্যার, আমরা এই ঠোঁটকাটা তালুকাটা এই বিষয়টিতে বিভিন্ন কুসংস্কার শুনে থাকি। স্যার, দেখা যায় যে গ্রামের মানুষজন স্পেশালি বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের একটা ব্যাপার, কিংবা এই ধরনের বাচ্চারা জন্মগ্রহণ করলে মাকে বেশি দোষ দেওয়া হয়। না, আসলে তো এটা আমাদের সোশ্যাল কালচারে তো কিছু সমস্যা থেকে যায়, সব দোষ মাদের হয়। তো আবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এর সঙ্গে এটার কোনোই সম্পর্ক নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে সোশ্যাল ধারায় চলে আসে এই কথাগুলো। আরেকটা হচ্ছে মাদের বা ছেলেদের এরকম মানে
এইটা হয় কেন সেটা যদি আমরা জানি, এটা কিন্তু প্রথমে হচ্ছে আননন, এখন পর্যন্ত খুব কনক্লুসিভ কিছু বলা যায়নি। 2 নম্বর হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল, একটা কাজের জন্য অনেকগুলা থেকে এটা আসতে পারে। আরেকটা হচ্ছে জেনেটিক, এটা জন্মগতভাবে দেখা গেছে দাদা তার ছিল, এক জেনারেশন গ্যাপ, তারপরে তার হচ্ছে কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ডিটেক্ট করা গেছে। তারপর হচ্ছে কিছু ভাইরাস, রুবেলা ভাইরাস বা যাদের এর সঙ্গে কিছু অ্যাসোসিয়েশন আছে, সিগারেট স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশনের সঙ্গেও কিছু আছে, কিছু ভিটামিন, এক্সেস ভিটামিন আর কিছু ডেফিসিয়েন্সি অফ দ্য ভিটামিন, এগুলোর সঙ্গে কিছুটা সংযুক্ত আছে, এবং কিছু ব্লাড গ্রুপের সঙ্গেও সংযুক্ত আছে, বা পেস্টিসাইড, হার্বিসাইড, এগুলোর সঙ্গেও দেখা যাচ্ছে যে কিছু থাকে, কিন্তু কোনোটাই কনক্লুসিভ নয়। এই জন্য আমরা বলতে পারি না যে এটার আসলে এক্সাক্ট কারণটা কি। ইট ইজ অন ট্রায়াল, হয়তো বা আমরা ভবিষ্যতে জেনে ফেলবো যে এটার কেন হচ্ছে, মানে স্ট্রিক্ট কোরিলেশন কোন কোন সঙ্গে আছে আর কি। এই কারণে আমাদের এই সুপারস্টিশনগুলো চলে আসে, এগুলো আসলে এগুলো ঠিক না। স্যার, এই যে এই সমস্যার জন্য যে আপনারা সার্জারিগুলো করে থাকেন, এর পরবর্তীতে কি কোনো জটিলতা হতে পারে? না, এটা তো একটা জটিলতা, জন্মগত জটিলতা হয়েছে বলেই তো সার্জারি করা হচ্ছে, তাই না? এবং এইটাই একমাত্র রোগ জন্মগত, যেটা অপারেশন করে তাকে একদম একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়। কারণ একটা ঠোঁট কাটা, তালু কাটা দুটো যদি হয়, বাচ্চা হয়, সেই বাচ্চাটা স্কুলেও যেতে পারে না, তাকে অন্যান্য বাচ্চারা বিভিন্নভাবে সোশ্যালিও অ্যাকসেপ্টেড না, ইভেন তার একটা ভালো ভাই বোন থাকলেও সে তাকে অ্যাকসেপ্ট করে না। সে যে তোয়ালিয়া দিয়ে মুখ মুছবে, সেই তোয়ালিয়ার বাসায় কেউ ব্যবহার করবে না, স্কুলে পড়াশোনা শিখতে পারে না, বড় হলে সে চাকরিও পায় না, এবং বিয়ের সময় তো তার সমস্যা হয়। তো সুতরাং এদের লাইফটা যদি অপারেশন না করা যায়, এরা খুব সাফার করে। আর অপারেশন, আমরা এখন যে অপারেশন করে থাকি, সেই অপারেশনের মাধ্যমে এই বাচ্চাটাকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। সময় তো স্যার চাকরি ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় তাদের সমস্যা হয়ে থাকে, এবং এই একটা দেখা যাবে এই অপারেশন করার পর সে একটা বাসার রিসোর্স পার্সন হয়ে যায়। তো সুতরাং একটা অপারেশনে তার গোটা লাইফটা চেঞ্জ করে দেয়। আর এখানে আমাদের আরো বলে রাখি যে আমাদের স্মাইল ট্রেন, এটা হচ্ছে একটা দাতব্য সংস্থা, ইউএসএ বেস দাতব্য সংস্থা। ইনারা এই অপারেশনটা বিনা পয়সা করার জন্য এখানে মানে ওরা অর্থনৈতিকও সাপোর্ট দেয়, এবং সুষ্ঠুভাবে সুন্দর অপারেশন করার জন্য টেকনিক্যাল সাপোর্ট তারা দেয়। স্যার, খরচটাও কিছু কমে আসছে? কিছু না, খরচ দেয় না, মানে খরচটা রোগীর কিছু লাগে না, বরঞ্চ আরো সাপোর্ট পাওয়া যায়, রোগী আরো অনেক সাপোর্ট পায়, এবং যাতায়াতের খরচ বন্ধ তাদেরকে দেওয়া হয়। এই জন্য এই স্মাইল ট্রেন এই পর্যন্ত আমাদের দেশে প্রায় 70 থেকে 80 হাজার বাচ্চার অপারেশন ওই স্মাইল ট্রেনের সহযোগিতা হয়েছে। স্যার, এই যে ঠোঁট কাটা কিংবা তালু কাটার এই যে অপারেশনগুলো বাচ্চাদের কোন বয়সে করলে ভালো ফলাফল পাওয়া যাবে? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যদি শুধু, মানে এটা এমন হয় যে শুধু ঠোঁট কাটা থাকতে পারে, শুধু তালু কাটা থাকতে পারে, ঠোঁট কাটা তালু কাটাও একসঙ্গে থাকতে পারে, একদিকের ঠোঁট কাটা থাকতে পারে, আবার দুই দিকেরও ঠোঁট কাটা একসঙ্গে থাকতে পারে। এখন হচ্ছে যদি শুধু ঠোঁট কাটা হয়, তাহলে অপারেশনের জন্য আইডিয়াল বয়স হচ্ছে 3 থেকে 6 মাস। 3 মাস থেকে 6 মাসের মধ্যেই এই অপারেশনটা করলে সবচেয়ে ভালো হয়। আর যদি তালু কাটা থাকে, তা তালু কাটা অপারেশনের দৌড় হচ্ছে বাচ্চা কথা শুরু করার আগেই করতে হবে। বাচ্চা 9 মাস থাকে, এই বাচ্চাটাকে ম্যাক্সিমাম 10-12 মাস বা এরকম এর মধ্যে করলে ভালো। আর ওই মাড়ি কাটা থাকে তার 2 দিক দিয়ে, এই মাড়িটা করার জন্য 7 থেকে 8 বছর বয়সে এই মাড়িগুলো করা হয়। আর অনেক সময় কথাটা আরো স্পষ্ট করার জন্য একটা ফেরিঙ্গোপ্লাস্টি অপারেশন লাগে, এটা হয়তো 8-10-12 বছর বয়সেও করা যায়। আর ঠোঁট কাটা অপারেশন করার পর যদি রিভিশন লাগে, তাহলে এটা 5 বছর বয়সে করলে ভালো হয়। তা সবচেয়ে বেশি হচ্ছে তালু কাটাটা, এটা যদি সঠিক সময় না করা যায়, তাহলে বাচ্চা নাকে নাকে কথা বলবে, অর্থাৎ 9 মাস থেকে এই আপনার 12-13 মাসের মধ্যে এটা সেরে ফেলতে হবে। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব বেশি তাড়াতাড়ি করা যাবে না, 9 মাসের আগে করা যাবে না। আবার এটা বেশি দেরি করে করলে, অর্থাৎ অনেকে বলে 1.5 বছর, কিছু কিছু জায়গায় করে যেটা হচ্ছে আপনার 1.5 বছর 18 মাস, হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না, এর মধ্যেই করতে পারলে সবচেয়ে ভালো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ঠোঁট কাটা তালু কাটার বিষয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।
আশা করি আপনাদের কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।